করতে ওরা শিক্ষিত না, এরা হিংসা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, এরা হচ্ছে মাইনরিটি কমিউনিটি প্রতি হিংসা মানে এমন ভাবে ছড়াচ্ছে, মানুষকে লেলিয়ে দিচ্ছে, এদেরকে আক্রমণ করো। আর আরেকটা জায়গা হচ্ছে তাদের আক্রমণের জায়গা, প্রত্যেকটা হুজুরের আমি দেখলাম নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নারী বিদ্বেষী কথা, যেইখানে কিন্তু ধর্মের কোনো কথা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে হিংসা বিদ্বেষ ছড়ানো, তারপরে হচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে যারা ধর্ম ভীরু এদেরকে ভয় দেখানো, ধর্মের নামে ভয় দেখিয়ে ওদের হিপনোটাইজড করা, আর নারী বিদ্বেষী মানে মেয়েদেরকে, নারীদেরকে যেইভাবে যে পারে ইচ্ছে মতো ঢালাও মতো, মানে এগুলা নিয়ে আমরা কিছু কাজ করেছি, যে এটা সরকারের থেকে একটা বিধি থাকা উচিত, নিয়ম থাকা উচিত, যে কে কি ইয়ে করবে। মানে এইটা মসজিদে করা হয়েছিল। সরকারগুলো এইসব বিষয়ে এত দুর্বল থাকে, সরকারগুলো এইসব ইয়ে করে না। এবং না, বাড়ি ভাই হয়েছিল, কিন্তু কিছুটা কাজ হয়েছিল ওই সময়, যে সময় এইগুলা নিয়ে বড় আন্দোলন না, তবে কথা উঠেছিল। মসজিদে কিন্তু খুতবার ঠিক করা হয়েছিল। এই মসজিদে খুতবার নামেও কিন্তু অনেক হুজুর ইচ্ছে মতো যা ইচ্ছা তা বলতো, বুঝছেন, যা ইচ্ছা তা বলতো। তো এই সামাজিক পারিপার্শ্বিক নিয়ে যে কথা বলার কথা, নিয়ম খুতবাতে এইগুলা না বলে তারা ওই বিদ্বেষ ছড়াতো। তো এই জিনিসটা করা হয়েছিল যে মসজিদে খুতবার সময় কি বলা হবে এইটা দিতে হবে, নজরদারিতে থাকবে। প্লাস হচ্ছে রাষ্ট্রীয় এলাকা কোন দুর্যোগ, কোন মহামারী যদি আসে, এই ইনফরমেশন গুলো মানুষকে পৌঁছাতে হবে, বলতে হবে। এটা করা হয়েছিল। ওয়াজেরটা ওইভাবে করা হয়নি, যে আমরা চাচ্ছিলাম এইটা হোক। কারণ যেইভাবে হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এটা তো আর বলাই লাগে না। মানুষকে ভয় দেখানো হচ্ছে, আর নারীদেরকে মানে কথা, এই হুজুরদের কথা শুনে মনে হতো বাড়ি ভাই, যে ওরা মনে হয় কোনো মায়ের পেটের থেকে জন্মায়নি, কোনো নারী ওদের মা না, কোনো নারীর সাথে ওদের কোনো পরিচয় নাই। যেইভাবে নারীদেরকে হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য, গালি দিচ্ছে, এটা ভাবাই যায় না। আরেকটা এটা দুর্বল আছে, ওয়াজে কিন্তু যে এলাকায় ওয়াজ হয়, খুব পপুলার কিছু ওয়াজ হয় সব জায়গায়, শীতকালে আমাদের এখানে বেশি হয়। এবং হ্যাঁ, আমাদের এলাকায় শীতকালে হইতো, জি। ওই এলাকার এমপি নেতৃবৃন্দ সেখানে কিন্তু আমন্ত্রিত ব্যক্তি হিসেবে কিন্তু অনেক স্টেজে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, তাদের যা। উপস্থিতিকে বলা হয়, তাদের উপস্থিতিতে বলা হয়, কিন্তু তারাও কিন্তু ওইখানে প্রচেষ্টা করেন না। না, তারা করেন না কি কারণে? যে সাধারণ জনগণ থাকে এইখানে, তারা একটা রাজনৈতিক ফায়দা লুটার জন্য ভাবে যে এই যে লোকজন আছে, হুজুরের পাশে আমি বসছি, এখন ওই যে ধর্মভীরু ধর্মান্ধ যারা আছে, যে পাবলিক ধর্মভীরু, এরা আমার পক্ষে চলে আসবে, এইগুলো আমার ভোট ব্যাংক হয়ে গেল। তারা ওই ফায়দাটা মানে মাথায় রেখে তারা আর কিছু বলে না, প্রতিবাদ করে না। এবং এইটা মানে যেহেতু এটা পৃথিবী অনেক এগিয়েছে, আমাদের দেশও অনেক এগিয়েছে। আমাদের দেশের নারী নেতৃত্ব মানে দীর্ঘদিন দেশটা শাসন করেছে, কিন্তু নারীর সম্মান আপনি দেখেন না, রাজনৈতিক দলের কর্মীরা প্রতিপক্ষের নেত্রীকে যে যেভাবে ভাষায় সামাজিক যোগাযোগ লিখেন, এইটা কিন্তু এটা কখনোই কিন্তু কেউ না, acknowledge করেন না, acknowledge না, না, করেন না। না। হুম, 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 হুম। আর ওয়াজের ব্যাপারটা তো মানে আমরা ছোটবেলা ওয়াজে আমি সবচেয়ে বড় অবাক হওয়ার বিষয়, ওয়াজের ব্যাপার, যেখানে ধর্ম নিয়ে, ধর্মের ভালো কথা থাকবে, ধর্মের মানে সুন্দর কথা থাকবে, মানুষের কাছে ধর্ম প্রচার করা হবে, এইগুলা নাই, কিন্তু ওয়াজের মধ্যে এইগুলা নাই। এইগুলা হচ্ছে পুরোপুরি নারী বিদ্বেষী, হিংসা বিদ্বেষ ছড়ানো। এইখানে ধর্মীয় তেমন কোনো কথা থাকে না। আজগুবি উদ্ভট গল্প বানিয়ে তারা মানে গল্প করতে দেয় যে এক হুজুর, সে আবার এমপি হয়ে গেছে, উনি কি ইংলিশ লিগে ফেলেছে, এই করেছে, সেই করেছে, সে অক্সফোর্ডে পড়িয়েছে, একটা মক্তবে অক্সফোর্ডে পড়াতো, অক্সফোর্ড এলাকায়, সে বলছে অক্সফোর্ডে সে অধ্যাপনা করেছে, ওয়াজের মধ্যে। কত বড় মিথ্যা! আপনি দেখেন আজহারের বিষয়টা, এই যে আজহারি নামটা ব্যবহার মানে উনি আলাদা ইউনিভার্সিটিতে পড়াশোনা ইজিপ্টে, তা হ্যাঁ, আলাদা ইজিপ্টে উনি কাহিনীতে উনি পড়েছে আমি ওইটাতে। আলাদা ইউনিভার্সিটিতে আমি গিয়েছিলাম, এবং আলাদা ইউনিভার্সিটির কায়রোর আমি মনে হয়েছে যে অর্ধেক অর্ধেক শহর নিয়ে এত বিশাল ক্যাম্পাস এটা হয়। এত মডার্ন পড়াশোনা, তাকে এত মডার্ন কিন্তু তাদের এটা। এবং যেহেতু ইজিপ্টের সাথে
ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে, হুম। বিজনেস আছে, ইজিপ্টের সাথে জর্ডানের কোনো সম্পর্ক আছে। তো ইজিপ্টে বসেও কিন্তু আজহারি কোনোদিন ইহুদি বিদ্বেষ ইয়ে করতে পারতেন না। ওখানে পড়াশোনা করে আসছেন, ওই আজহারি নামটা ব্যবহার করছেন উনি। উনি কিন্তু সেখানে এটা পারতেন না কিন্তু এটা। তো শিক্ষাটা আমাদের উচ্চশিক্ষা তো মানুষকে প্লাস আমি এইটা আচ্ছা, আপনি ওই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছে ইজিপ্টেরই ধরেন, অন্য দেশেরই ধরেন। আপনি কি শুনেছেন কোন অন্য এই আজারি ছাড়া অন্য কোন একজন স্টুডেন্ট এই আজার শব্দটা নামের সাথে ইয়ে করেছে? এইটাও তো একটা ভাবতাবাজি, ভন্ডামি। এইটা আমি তো হইছে যে এইটা ২য় জন আমাদের আমি দেশে পাই নাই। আমাদের ২য় দেশে জন পাই নাই। পরিচিত। আমাদের দেশে পরিচিত কিন্তু ফুলতলি, হ্যাঁ? হুম। তারপরে বাগদাদি, হ্যাঁ? না, এইভাবে কিন্তু ফুলতলি যেটা শুনেছি উনার গ্রামের নাম হচ্ছে ফুলতলা। ফুলতলি, হ্যাঁ, ফুলতলি। হ্যাঁ, এরকম হ্যাঁ, অনেক মওলানা কিন্তু এখন কমে আসছে এটা। ও সবার ওয়াজে যে পোস্টার আমরা দেখতাম, মাইকিং শুনতাম, হ্যাঁ, এরকম হ্যাঁ। না তার ওই নামের সাথে উনি কোন এলাকার লোক ওইটা ওই ইয়েটা ওই থাকতেছে। ওইটা দিয়ে হ্যাঁ? দেয়া হতো। আর আজারি করেছে কি ইউনিভার্সিটির নাম ঢুকিয়ে। তবে আচ্ছা, আমি আমি অস্ট্রেলিয়াতে হ্যাঁ, অস্ট্রেলিয়াতে আজাদের যে ঘটনাটা ঘটতো, এটা একটা শিক্ষা হোক। এটা একটা শিক্ষা হোক। এটা বারি ভাই কিন্তু আমি একটু পেছনে যেতে চাই। শিক্ষাটা আগেও ছিল। আপনার মনে আছে কিনা আমি বলি। আমাদের যেই আমাদের সময় কিন্তু আমাদের আমাদের মহান শেখ ফরিদ চলে এসেছেন। আজকে উনার বিশেষ একটা দিন। কেন উনি যে আহাজারি যেটা চলতেছে আজহারি নিয়ে উনি নিশ্চয়ই এটা বলবেন সেটা। ফরিদ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমরা আপনার এতক্ষণ আমরা এতক্ষণ স্বাধীন কচ্ছপকে নিয়ে আমরা আপনার অনুপস্থিতিতে কথা বলেই যাচ্ছিলাম। আপনাকে পাওয়ায় ধন্যবাদ, ধন্যবাদ। আমরা জি, সবচেয়ে প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা এবং সেই সাথে স্বাধীন খসরু ভাই আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। অনেক আগে থেকেই তার সাথে পেয়েছি। আরো ভালো লাগবে আজকে আমার অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত। সালাম হ্যাঁ, নিবেন স্বাধীন খসরু ভাই। জি, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে জি। স্বাগত জানাচ্ছি। মিস করছিলাম আমরা। থ্যাংক ইউ, সময় থ্যাংক হয়ে ইউ, গেছে। থ্যাংক ইউ। বারি ভাই বললেন তাহলে আমরা শুরু করি। ফরিদ ভাই জি, আমাদের সাথে যুক্ত হবেন। তো আমরা আপনাকে ছাড়াই যুক্ত করেছিলাম, বাট খুব ভালো থ্যাংক ইউ লাগছে ভেরি মাচ। আপনি যুক্ত থ্যাংক ইউ হয়েছেন। ভেরি জি, জি, আচ্ছা ফরিদ জি, ভাই, আমি একটু যেহেতু আমি অস্ট্রেলিয়াতে আছি, আজহারের ঘটনাটা একটু আপনাকে বলি আরকি। জি বলেন। এখানে আজহারের একটা প্রোগ্রাম অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ব্রিসবেনে হয়েছিল। এরপরে মেলবোর্ন হওয়ার কথা, সিডনি হওয়ার কথা, ক্যানবেরা হওয়ার কথা। এটা উনারা যে মাহফিল যেগুলো করেন আরকি, এটা জি, জি, এটা ফেইথ অফ ইসলাম নাম দিয়ে এটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। বাংলাদেশ এথনিক মাইনরিটিস ফেডারেশন বলে একটা সংগঠন। ওই সংগঠনটা কি করছে, অস্ট্রেলিয়া আজকে ওদের সাথে আমি কথা বলছিলাম। অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে তারা ইনফর্ম করছে, এমন একটা মানুষ আসছে অস্ট্রেলিয়াতে যে কিন্তু উম ধর্মীয় বিদ্বেষ করে। ছড়ায়, বিদ্বেষের প্রচার করে, হুম, বিদ্বেষটা বেশি করে। ওই ছড়ায়। তারা উল্লেখ করলো যে তার একটা বক্তব্যের রেকর্ড সহ যে ইহুদি বিদ্বেষটা সে যেভাবে ছড়িয়েছে, যে এই লোকটা যদি অস্ট্রেলিয়া খুব সেনসিটিভ এখন ঘটনাটা ইহুদিদের ব্যাপার নিয়ে। আপনার যেন কয়েক মাস আগে বন্দাইতে অনেক ইহুদি মারা গিয়েছেন। যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যা একটা অবস্থা। নানা জায়গায় ইহুদিদের উপাসনালয়ে আগুন দেওয়া হচ্ছে। এগুলো অনেক ঘটনা ঘটতেছে এদের। যখন তারাই ঘটনাটা গভর্নমেন্টকে জানালো, অস্ট্রেলিয়া আবার নাগরিকদের যেকোনো কনসার্ন কে খুব গুরুত্ব দেয় তারা। হ্যাঁ? খুব এটা সংগঠন যতই ছোট হোক না কেন, তারা হুম, সাথে তার ভিসা ক্যানসেল করল। হ্যাঁ? ভিসা ক্যানসেল করার পরে আজহারি ২ দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দিয়ে বলেছেন, কবে কোন কথা কোন জায়গায় একটা বিচ্ছিন্ন একটা বক্তব্য ওইটাকে ইস্যু করে এম এ মা মা প্রশাসনকে প্রভাবিত করা হয়েছে। মানে অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে প্রভাবিত করে ফেলতে হুম, আসে। ব্যক্তি হলো এই অবস্থা, এবং উনার ভিসা ক্যানসেল হয়েছে। উনি চলে যাবেন বা অলরেডি চলে গেছেন, এবং উনি কিন্তু আর অস্ট্রেলিয়াতে আসতে পারবেন না। বাংলাদেশে ওয়াজে যা খুশি বলা যায়। মানুষ ভয়ে কিছু বলে না। অস্ট্রেলিয়াতে সম্ভব না সেটা। একই বক্তব্যের কারণে ইংল্যান্ডে তাকে এর আগে তাকে ঢুকতে দেওয়া হয়নি। পরিষ্কার করে। এয়ারপোর্ট হুম, থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। হুম, হুম। জি, 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 এয়ারপোর্ট। ধন্যবাদ আপনাকে বিষয়গুলো বিস্তারিত আমাদের আরো সংগঠনের নাম সহ তুলে ধরার জন্য। এবং আমি এও জানি যে বাংলাদেশের কিছু মুক্ত চিন্তকও এই বিষয়টা নিয়ে অস্ট্রেলিয়া সরকারকে অবগত করেছে। তাদেরও ধন্যবাদ জানাই, এবং যারা এই সমস্ত, আমি তাদেরকে কালাজাহারই বলি। আপনার এখানে অনেক শব্দ উচ্চারণ নিষেধ
কারণ আপনারা ভদ্র না, মানুষ, আমাদের আমি এরকম স্ট্রিক্ট। নিষিদ্ধ না, আপনি সাথে। আচ্ছা, যাই, তাকে আমি আদর করে তাকে আমি বালাজাহারি বলি। ঐরকম ওই 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 আমি তো আহাজারি, আমি মিশরের, আহাজারি করি ভাই, জি, জি, আজারি জি, বলি তো না, আমি ওকে, আহাজারি। জি, 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 আমিও তাকে বলি বাল আহাজারি, আমি আজাহারি বলি না। এই আচ্ছা, মিশরের ওই আল আজহার থেকে অত্যন্ত সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয়, কোনো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। সন্দেহ কিন্তু নেই। এরকম যদি বলা হয় আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে নিকৃষ্ট কে পয়দা হয়েছে, এটা হচ্ছে এই যে খালাজারি বা আহাজারি, এই জামাতি বাটপার, মিথ্যা কথা বলে ঠাটা মারা। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আর কেউ বেরিয়ে আসে নাই, ওই হ্যাঁ, কেউ জামাতের তো পোস্ট। নাই, নামটা তো লাগায় নাই, কেউ তো লাগায় নাই। হ্যাঁ, কেউ তো লাগায় নাই। বাংলাদেশে শত শত আজহারি আছে, কেউ তো লাগায় নাই। শব্দও লাগায় কেন? কারণ জামাতের একটা সুবিধা হইলো, আপনি যদি জামাতের কিন্ডারগার্টেন স্কুলে পড়ান, আপনি সেখানে প্রিন্সিপাল হইতে পারবেন। জামাতের জামাতের যদি সাইমুমে যুক্ত হন, তাহলে স্বাধীন ভাইয়ের চেয়ে আপনি বড় গায়ক, অভিনেতা হইতে হ্যাঁ, পারবেন। অনেক বড় গায়ক, কোনো অনেক অসুবিধা বড় গায়ক। অনেক বড় হয়ে যায়। এটা জামাতের একটা সুবিধা আছে। শুধু তাই না, জামাতে যদি আপনি যোগ দেন, হিন্দু লোকও ইসলামী নেতা হয়ে যেতে পারে, কৃষ্ণনন্দী হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি ধন্যবাদ জানাই যে অস্ট্রেলিয়ান সরকারকে, যে এরকম একটা বদমাইশ, যে শুধুমাত্র সাম্প্রদায়িক ব্যক্তি নয়, যে আমাদের মানবতার ক্ষেত্রে। ৭১, হুম, হ্যাঁ, হুম। মানবতার শত্রু, ৭১ এর স্বাধীনতা বিরোধীদের পোস্টার বয়, যে বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের সঙ্গীতের বিরুদ্ধে, বাংলাদেশের শিল্প সাহিত্যের বিরুদ্ধে। হুম। আমাদের আমাদের দুর্ভাগ্য যে এরকম অসভ্য লোক বাংলাদেশে বাস করে। আরেক কুলাঙ্গা রয়েছে, সেটা হলো ওই যে গাবগাছি, যাকে নাম দিয়েছে কাজ্জাব বিন ইউসুফ। এতকার নারী নিয়ে এমন বিদ্বেষ ছড়ায়। এই আল আজহারি কত বড় বাটপার, সে পোস্ট দিয়েছে কি আবার জানেন? চোরি পে চোরি, ফির ভি সিনাজরি। আজহারি বাল আজহারি বাল আজহারি আবার পোস্টও দিয়েছে, জামাতি পোস্টার বয়, যে নবীরে বলেছে কাউবয়, আল্লাহরে বলেছে আবে হালায়। হ্যাঁ, নবী হ্যাঁ, হ্যাঁ, উম্মুল মুমিনিন, ইসলামের হ্যাঁ। পরিভাষায়, ইসলামের নবীকে একবার পরিভাষায়, কাউবয় বলেছে। জি, নবী ইসলামের পরিভাষায় নবীর স্ত্রী সকলে হলো উম্মুল মুমিনিন। তিনি সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, মায়ের মর্যাদা অধিষ্ঠিত। আল্লাহ জাহারির মার যদি তালাক হইতো, সে কি বলতো আমার মা ইনট্যাক্ট ছিল না? এটা কেউ বলে? ইসলামের এই শব্দ- পরিভাষায় তারা তো কাফের ফতোয়া দিয়ে দিছে এই বহুত এই আগেই। শব্দটাই তো ইউজ করতে পারে না, কত বড় জঘন্য শব্দ। হুম, হুম। কোন পৃথিবীর কোন ইহুদি এই কথা বলে নাই, পৃথিবীর কোন খ্রিস্টান এই কথা বলে নাই, কোন নাস্তিক এই কথা বলে না যে নবীর স্ত্রীরা ইনট্যাক্ট ছিল না, আল্লাহরে কোনোদিন আবে হালায়ও বলে নাই। আর নবীরে কাউবয় কোনো খ্রিস্টান, ইহুদি, নাস্তিক কেউ বলে নাই। না, বরং কেউ বলে এরাই বলে। 100 বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ইহুদি এক রাইটারের লেখা, এইটাতে নাম্বার 1 কিন্তু আমাদের নবী মোহাম্মদ। জি, জি। মনে করেন আমাদের নবীকে কিন্তু কোনো নাস্তিকও কাউবয় বলে না। তারা বহু না, না। অন্য ভিন্ন বিষয় নিয়ে কথা বলে। এটা বলে না। কিন্তু আল আজহারিরা বলেছে। কেন? তাদের মাথায় টুপি আছে, জামাতি সাইনবোর্ড আছে। সুতরাং এরা যা ইচ্ছা তাই বলতে পারবে। এরা টিকিট বেচতে পারবে। কবে হ্যাঁ, শুনবেন যে এরা আল্লাহ, জি, ধর্ম ব্যবসায়ী। কবে শুনবেন যে এরা আল্লাহরে বেচা শুরু করে দিছে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহরে বেচা শুরু করে শরিকানা। দিছে। বেহেশতে আল্লাহর ওয়ারিশ হয়ে যাবে। কোন সন্দেহ নেই। তো হ্যাঁ, হ্যাঁ। যেটা বলতেছি, মানে এই আজহারি শুধুমাত্র যে সে ইহুদি বিদ্বেষ নয় তার, শুধু তার ইহুদি বিদ্বেষ তা না, সে পৃথিবীর সকল মুসলমান ছাড়া, সকল, শুধু মুসলমান না, জামাত ছাড়া সকল মুসলমানকেও সে ঘৃণা করে। কারণ যারা হুম। জামাত করে তারা নিজেদের ছাড়া কাউকে মুসলমান মনে করে না। এখানে আজহার কিন্তু চুপি চুপি গিয়েছিল এবার। চোরের মন পুলিশ পুলিশ। এর আগে তারা মালয়েশিয়া গেলে মাইক মারে, দুবাই গেলে মাইক মারে, ইংল্যান্ড গেলে মাইক মারে। এবার কিন্তু চোরি চোরি চুপকে চুপকে গিয়েছিল সিডনিতে। কিন্তু তার বিধিবাম ধরা পড়ে গেছে। এইভাবে দেখবেন একটা একটা করে সকল এরকম রাজাকার, আলবদর, আলসামস এবং ধর্মবিদ্বেষী মানবতার শত্রু। অবশ্যই। পৃথিবীর, এরা মানবতার শত্রু। আমরা বাংলাদেশের মানুষ ন্যাচারালি, এরা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এরা ন্যাচারালি এরা কিন্তু ধর্মনিরপেক্ষ। আমাদের মাটি, আমাদের আবহাওয়া, আমাদের বৃক্ষ, আমাদের নদী, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি কিন্তু আমাদের, আমরা যে ধর্মই পালন করি না কেন, আমাদের ধর্মনিরপেক্ষ বানায়। কিন্তু এই সমস্ত বাটপার, মানুষ বিদ্বেষী, মানবতা বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, এরা কিন্তু এই দেশে সাম্প্রদায়িক জজবাগুলো পয়দা করে। সে ভেবেছিল আপনাদের বাংলাদেশ। হুম, আপনাদের জি জানা বলেন। আছে কিনা, এই আহাজারি কিন্তু সিলেটের থেকেও বিতাড়িত হয়েছিল। আমার এক্সাক্টলি। ধারণা ধন্যবাদ। আমার ধারণা সে আর সিলেটে যাবে না। কারণ ওইটা নিয়ে আমি আবার কোট করেছিলাম। সে জি। এই করেছি, এই করে চিৎকার করতেছে যে মনে হ্যাঁ, থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আমি বলছিলাম তারপরে মানেটা কি? লোকজন চিৎকার করতেছে তার বিরুদ্ধে, সে বলতেছে এই ধমক দিচ্ছে। আর লাস্ট কথা তার মনে হুম, থাকবে করে সে চলে আসে। হুম। তো আমার মনে হয় মানে সে আর সিলেটে যাবে না। আমি ফরিদ ভাইয়ের সাথে সাথে আমি সামান্য একটু পেছনে যেতে চাই। এই মানবতা অবশ্যই। বিরোধী, নারী বিদ্বেষী, ওদের ওয়াজে তো শুধু নারী বিদ্বেষী কথাবার্তা। একদমই। আমার
আমি এই কথাটা বলছিলাম বাড়ি ভাইকে, ফরিদ ভাই, যে আমার মাঝে মধ্যে মনে হয় এরা কোনো মায়ের পেটের থেকে জন্ম নেয়নি, কোনো নারী ওদের মা না, না না, কোনো ওদের পুরুষে জন্ম ওদের কোনো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জন্ম অন্য কোনো ভাবে ওদের হয়েছে। এই জন্য নারীদেরকে ওয়াজের নামে, ধর্মের নামে যেভাবে তারা নারী বিদ্বেষী কথা বলে, মাইনরিটি নিয়ে কথা বলে, আর হিংসা বিদ্বেষ ছড়ায়, আর ধর্ম নিয়ে কোনো কথা বলে না, শুধু এইগুলোই তাদের ওয়াজের ইয়ে। আমি এইখানে ছোট্ট করে বলি, একটা আজারির, সে আমি যে কথাটা আমি শুনেছি তার সম্পর্কে জানতে গিয়ে, সে যুদ্ধ অপরাধী দেলোয়ার হোসেন সাইদির আশীর্বাদ পুষ্ট, সে নাকি ইয়ে ছেলে, কি ছেলে বলে জানি না, রুহানি আওলাদ, রুহানি হ্যাঁ আওলাদ, রুহানি আওলাদ। হ্যাঁ, এই আহাজারি হচ্ছে সাইদির। তো একদম খাপে খাপ তাদের বাপ সব মিলে গেছে। এই ইয়ের সময় যখন শহীদ জননী গণ আদালত করলেন, করার ১ বছর পরেই এই লন্ডনেই বুদ্ধিজীবী হত্যাকারী, লন্ডনের একটা স্থানীয় মসজিদে, বাঙালি অধ্যুষিত এলাকায়, যেইখানে তার আখড়া, চৌধুরী মঈনুদ্দিনের, বুদ্ধিজীবী হত্যাকারীর, ওইখানেই আখড়া ছিল। গোলাম আজম, সাইদি, নিজামী, মীর কাসেম, এরা ওখানেই আসতো, ওই মসজিদেই, এটা তাদের আখড়া হিসাবে। এইখানে শিবিরের অঙ্গ সংগঠনও আছে, সবকিছুই আছে। তো এইখানে তাদের রেগুলার তো ইয়ে হয়। গোলাম আজমের ছোট্ট একটা গল্প বলি। গণ আদালতের ১ বছর পরে গোলাম আজম এইখানে লন্ডন এরিনাতে ইসলামিক কনফারেন্সের নামে এই মসজিদ থেকে আয়োজন করা হয় একটা মানে কয়েক জায়গায়, ফার্স্টে লন্ডনে। তো এখানে বক্তা হিসাবে গোলাম আজম আর মক্কা শরীফের ইমাম, এই দুইজনকে তারা সিলেক্ট করে। আমরা করি কি, যারা প্রগতিশীল, যারা এই মানবতা বিরোধীদের বিরুদ্ধে, যারা, আমরা স্থানীয় প্রশাসনকেও আমরা জানাই, লন্ডনের কোন রাজপথে রাস্তা দখল করে মিছিল হয় না, এখনো হয় নাই, আগেও হয় নাই। বড় কোনো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড, এগুলা অন্য বিষয়। কোন কমিউনিটির, কোন দেশীয় ইয়ে নিয়ে এইভাবে মিছিল হয় না। আমরা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে, মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে পারমিশন নিয়ে, বাংলা টাউনে আছে আলতাবালি পার্ক, যেখানে আমাদের স্থায়ী শহীদ মিনার, তখনও শহীদ মিনার হয় নাই, ওখান থেকে আমরা মিছিল নিয়ে প্রায় ২.৫ কিলোমিটার হেঁটে লন্ডন এরিনার সামনে যাই। হাজার হাজার মানুষ আমাদের সাথে, হাজার হাজার মানুষ। আমাদের প্রতিবাদ ছিল যে মক্কা শরীফের ইমাম আসছেন, আমরাও ভিতরে যাব, আমরাও কথা শুনবো, আমরা উই আর নট এগেইনস্ট ইসলাম, আমরা কারো বিরুদ্ধে না। কিন্তু গোলাম আজম এইখানে অলরেডি, গোলাম আজম তখন গণ আদালতের রায় হয়ে গেছে, কনভিক্টেড একজন ওয়ার ক্রিমিনাল। তো আমরা ওই জিনিসটা ইস্টাবলিশ করলাম যে আমরা এখানে, তারা যেটা নেগেটিভ করার শুরু করলো যে আমরা উম্মার এগেইনস্টে, আমরা মুসলমানের এগেইনস্টে, আমরা মুরতাদ, নাস্তিক, হ্যান ত্যান, এগুলা ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছু করতে পারে নাই। আমরা যেটা করলাম এগেইনস্টে, যে আমরা উই আর নট এগেইনস্ট ইসলাম, আমরা মুসলমান, আমরা এই ধর্মে, আমাদের জন্ম, ধর্ম বিশ্বাস, ধর্মপ্রাণ মানুষ, আমরা মক্কা শরীফের ইমামের বিরুদ্ধে না, উনি দিন রাত করুক, সব জায়গায় করুক, আমরাও যাব। কিন্তু এইখানে একজন যুদ্ধ অপরাধী গোলাম আজম ইসলামী বক্তা হিসাবে আসবে, এইটা আমরা করতে দেব না। আমরা ফুললি আমরা সফল হই। পুরো কনফারেন্সটা আর হয় নাই। আমরা ওই আলতাবালি পার্ক থেকে মিছিল করে, পুলিশ এসকর্ট করে করে নিয়ে আসে লন্ডন এরিনায়। এইখানে আরো মানুষ জড়ো হয়, প্রায় ৩০-৪০ হাজার মানুষ জড়ো হয়ে যায়। আমরা ওই কনফারেন্সটা করতে দেই নাই গোলাম আজমকে। আমরা পরে যেটা জানি, ১ দিন না ২ দিন পরেই গোলাম আজম লুকিয়ে এইখান থেকে, মানে পালিয়ে চলে যায় লন্ডন থেকে। এইটা আমরা ধরে ওই সময় মির্জাফর ছিল ওই সময় এইখানে, এই যে আসিফ নজরুল ছিল, সে তখন পিএইচডি করতে আসছিল। ওই শহীদ জননীর সাথে বেইমানি করে এই যে যুদ্ধ অপরাধীদের তথ্যগুলো ম্যাডাম খালেদা জিয়ার কাছে দিয়ে দেয়, তখন তো বিএনপি পাওয়ারে সরকার, ওইটা দিয়ে শহীদ জননীর সাথে বিট্রে করে, এইটার বিনিময়ে সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে এই তথ্যগুলো পাচার করে। এর বিনিময়ে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে সে লন্ডন তখন আসে। তখন সে আলতাবালি পার্কে যখন আমরা জড়ো হই মিছিল নিয়ে আসব, সে ছিল। আমাদের এক বন্ধু আমরা না থামালে আরো মারতো, তার একটা থাপ্পড়ও দিয়েছিল, তাকে আমরা এখান থেকে বের করে দেই। কারণ এইখানে যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটি বাংলাদেশের পরপরই ইমিডিয়েট পরে ইউকেতে হয়, প্রথম বাংলাদেশের বাইরে।
ঘাতক জি, দালাল জি। নির্মূল কমিটি। আপনি তো ভাই এখানে একজন বিখ্যাত সম্মানিত ব্যক্তির থাপ্পড়ের পুরানো ইতিহাসটা মনে করাই দিলেন হ্যাঁ, হ্যাঁ, দেশের থাপ্পড় মানুষকে। দিয়ে তারপরে বুঝছেন? কয়েকজন আমাদের সিনিয়র কয়েকজন তারও পরিচিত বিচিত্রা কানেকশন, নাম নিচ্ছি না, নাম বললে আপনারা চিনবেন। উনারাও এসে বলল, "আসিফ তুমি এখান থেকে চলে যাও, থেকো না।" আমরা ওই ফ্রেন্ডকে থামালাম। বললাম যে, "আপনি থামলে এইখানে থাকলে কিন্তু আরো অনেক কিছু অপ্রীতিকর ঘটনা হতে পারে। ঘটবে। আপনি আমাদের সাথে মানে এখানে থাইকেনই না, চলে যান।" পরে ওরে ওখান থেকে বিদায় আমরা করে দেই। যে চাই নাই আর কোন অপ্রীতিকর ইয়ে হোক। কারণ আমরা গোলাম আজমের এগেইনস্ট এ। এখন আসিফ নজরুলের বিরুদ্ধে লাগতে চাই না ওই সময়। তখন আমরা ওকে সরিয়ে দেই। সে বাধ্য হয় আসিফ নজরুল ওখান থেকে চলে যেতে। চমৎকার! ফরিদ ভাই, আপনাকে ধন্যবাদ এই বাংলাদেশের তথ্য তুলে ওয়াজের জি, যা খুশি যে বলা, এগুলা গভর্নমেন্ট কখনোই থামানোর চেষ্টা করে না কিন্তু। ওয়াজের ব্যাপারটা লোকজন একটা নিয়ম-নীতির আওতায় তো আনবে। যেটা আমি আপনারে ফরিদ ভাই ছিল না, আমি ঢাকায় কিন্তু দেখে আসছি। নূরনগর জামে মসজিদ আমি আমার যেইখানে ইয়ে ছিল, নিউজ কাটন। খুতবাতে একটা বিধি মানে দেয়া হয়েছিল। যে এর বাইরে কথা বলতে পারবেন না। গভর্নমেন্টের যে এই যে হামের ইয়ে চলতেছে, হাম ইস্যু থাকলে হাম নিয়ে কথা বলতে হবে। মানুষকে সচেতন করতে হবে। ইচ্ছামত যা ইচ্ছা ওয়াজের মতো পারবে না। কিন্তু ওয়াজের কোন নিয়ম নীতি কোন ইয়ে করা হয় নাই। ফরিদ আপনার ভাইয়ের মনে হয় মিউট করে আপনি। হ্যাঁ, হুম। আমাদের তো এটাই সমস্যা। অজপাড়া গ্রামে আরো ভয়ংকর তথ্য বলে। শহরে তাও মানুষকে সচেতন। এরা দেখেন বাংলাদেশের শিল্প সাহিত্য ধ্বংস করে দিয়েছে। চলচ্চিত্র ধ্বংস করে দিয়েছে। নাটক বন্ধ করে দিয়েছে। কারণ এরা জানে যদি প্রগতিশীলতা চর্চা থাকে, শিল্প সাহিত্য সুকুমার বিষয়গুলো মানুষের মনে থাকে। আগে দেখেন যেখানে ৫০ বছর একটানা লালন মেলা হয়েছে বা কোনো মেলা হয়েছে বা গানের আসর হয়েছে, সেগুলো বন্ধ করে দিয়েছে। উছিলা কি? এইখানে তো ভাই ওয়াজ করতেছি ৫ বছর যাবত, এটা আর চলবে না। মানে এটা আর করতে দিবে না। কিন্তু এটা বলল না যে এইখানে তো খেলাধুলা হয় তাহলে এখানে ওয়াজ করে না আরেক মাঠে যাও। তা কিন্তু যায় নাই। তারা কিন্তু ওই সিনেমা হলের টাকা দিয়েই ওয়াজের মাহফিল করত সিনেমা হলের টাকা দিয়ে। এই ওয়াজ মাহফিল সিনেমা হলের টাকা দিয়ে করে সেটা কিন্তু নিতে ভুল করে নাই। ওই মনে করেন আমাদের এলাকায় একটা সিনেমা হল ছিল চম্পাখালী হল। প্রতি বছরই কিন্তু যত ওয়াজই হইতো সিনেমা হল থেকে টাকা নিত। আর আজকে তারা সেই সিনেমা হল বন্ধ হয়ে গেছে আমাদের হল। কারণ কি? কারণ হচ্ছে এরা এরকমই। একই প্রত্যেক জায়গায় একই জিনিস। আমাদের এলাকায় একই জিনিস। সারা দেশে নাটক বরং করলে সিনেমা হলের মৌলবীদের কাছ থেকে হুজুররা আরো বেশি টাকা নেয়। হ্যাঁ, বেশি আরো টাকা বেশি নেয়। টাকা এবং নেয়। বাধ্যতামূলক। তাদের বলতে টাকা দিতে হবে। যদি ২,০০০ দেয় না চলবে না, ৫,০০০ দিতে হবে। ৫,০০০ আজকে দেন। তারা এর বিরুদ্ধে। যেমন ঠিক ওই যে মৌলবীরা যেরকম আওয়ামী লীগের আমলে ওয়াজ নসিহত করছে, আওয়ামী লীগের আমলে সুবিধা নিছে, দাওয়াত ৫ বেলা খাইছে, এখন তারা আওয়ামী লীগের বাসায় যায়। বিষয়টা এরকম। এই মৌলবীরা ওয়াজের নামে এই বাংলাদেশকে একটা বিকৃত অবস্থায় নিয়ে গেছে। এই ওয়াজের কারণে আপনি জানেন না এই ওয়াজে মানুষকে যে উগ্র করেছে। ওয়াজ মাহফিলের নামে এখানে পৃথিবীতে কোন আরব রাষ্ট্রের ১৭টা আরব লীগ ফরিদ ভাই ১৭ আমি এই ২২ কথাটাই বলতে চাচ্ছি না, আরব রাষ্ট্র থেকে তো ইসলাম ধর্মটা আসছে। আমাদের সাধু সন্ন্যাসীরা নিয়ে সাধকরা নিয়ে আসছেন। যে দরবেশেরা আরবের নিয়ে কোন আসছে। চীনের রাষ্ট্রে ওয়াজের নামে এইভাবে কিছু হয়? সৌদিতে হয়? ইরানেই তো নাই। ইরানেও কোন নাই। জায়গায় আরব তো নাই। রাষ্ট্রেও নাই, ইরানেও নাই। শুধু বাংলাদেশে। শুধু বাংলাদেশে। শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। পৃথিবীর আর কোন পাকিস্তান দেশের এই সমস্ত ওয়াজ হয়? ধর্ম ব্যবসা পৃথিবীর না, আর কোথাও চলে না। না, এবং না, না। বিপজ্জনক হচ্ছে যে এই ওয়াজ মাহফিলের নামে সবচেয়ে বেশি যেটা ক্ষতি করে আমাদের, সেটা আমাদের বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ, হ্যাঁ, নারী হ্যাঁ, হ্যাঁ। বিদ্বেষের কথা বলে, এমনকি আমাদের যেটা অর্জন পৃথিবীতে ৭১ সংখ্যালঘু যারা এদের বিরুদ্ধে কথা বলে ধর্মান্ধ মুসলমানদেরকে ওদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তৈরি করে। ফেলিয়ে দিচ্ছে। এবং এমন একটা মঞ্চে যায়, অর্থাৎ আপনি অন্য মঞ্চে বললে তো মাইর খাবে। তাই তারা হুম। ধর্মসভার নাম দেয়। এই যে জামাতেরা কোন জনসভা নাই। আপনি বলেন গোলাম আজম জীবনে কয়টা জনসভা করেছে? আপনি আমাকে বলেন দেলোয়ার হোসেন সাঈদী জীবনে কয়টা জনসভা করেছে? আপনি আমাকে বলেন এই যে সর্বশেষ যে মুফতি আমির হারামজাদা, মুফতি আমির হারামজাদা যার বাপ-দাদা ১৪ গোষ্ঠী নাকি আওয়ামী লীগ করত, যার নানিরাও আওয়ামী লীগ করত। সে এখন জামাতের এমপি। তো এই জামাতের এমপি আমির হারামজাদা কবে কয়টা জনসভা করছে? কারণ জানে জনসভা করলে এদের লাথে উষ্টায় মানুষ নদীতে ফেলে দিবে। এটা তারা নদীতে তো ভালো জায়গা, খালে ফেলে দিবে। মানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তো বলছিলেন যে, যারা পদ্মা ব্রিজে বিরোধিতা করছে তারা একটু ধরে টুপ করে পানিতে ফেলে তুলে নিয়ে যাবেন। ভদ্রভাবে বলছে। হ্যাঁ, হ্যাঁ। ওদেরকে টুপ করে পানিতে না আগামীতে যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদের, ঢাকা মান্ডা ও পচা খালটা আছে না? ঢাকা বাংলাদেশের সবচেয়ে পচা খাল হইলো মান্ডা খাল। ওই ঢাকার মান্ডাতে নিয়ে চুবাবো, মান্ডাতে। জনগণ চুবাবে। আমরা না। শেখ হাসিনা তো বলছিল পদ্মার পরিষ্কার পানির কথা। মান্ডা খালে চুবাবে। তারপরে পেটে পাড়া দিয়ে ২০ টা বের করে ফেলবে। আপনি নিশ্চিত থাকেন। এই যে জামাতিরা এরা ওয়াজের নামে বাংলাদেশটাকে ধ্বংস করেছে। না, আমি না, কিন্তু শুধু হিংসা বিদ্বেষ সরালেখ পুরো হুম। কথা যে এবং মানবতা বিরোধী, হিংসা বিদ্বেষ আর হচ্ছে বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলে। ইয়েস।
বাংলাদেশ সবকিছু বিরোধী কথা বলে। বিপজ্জনক হচ্ছে। আচ্ছা, তারা ধর্মের ওয়াজ করুক। আচ্ছা, হিন্দু ধর্মের ধর্ম সবাই ধর্মের কোথায় কোনো বলে? কিছু বলে না বিয়ে ভাই, হ্যাঁ, বিয়ে ধর্মের কোনো কিছুই বলে না। মিথ্যা অবশ্যই তাই। বানোয়াট গল্প বানিয়ে দেশ বিরোধী কথা, নারী বিদ্বেষ বিরোধী কথা, আর হচ্ছে সংখ্যালঘু বিরোধী কথা, আর হিংসা Yes, বিদ্বেষ ছড়ানো, আর মানুষকে ভয় দেখানো, মানুষকে ভয় দেখিয়ে টাকা তোলা, টাকা তোলা। বেস্ট আপনি দেখেন, টিকিট বিক্রি করে। এরা একই সাথে বলতেছে গার্মেন্টস চাকরি করা হারাম, কিন্তু গার্মেন্টস এর মহিলাদের কাছে গিয়ে আবার রুমাল পাতে যে টাকা দাও। একই সাথে বলতেছে সিনেমা হল হারাম, আবার সিনেমা হল মালিকের কাছে টাকা নেয়। একই সাথে বলতেছে মানে সব তাদের সুবিধা যা, তার এইটা এখলাস যা আছে সারা সব। বিশ্বে, সারা বিশ্বে বাড়ি ভাই বলতে পারবে। আমি ইংল্যান্ডের কথা যদি বলি, অল ওভার ইউকেতে 14,000-এর উপরে হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা 47 এর আগের থেকে শুরু হয়েছে। বেশিরভাগ বাংলাদেশের আমাদের সিলেট অঞ্চলের মানুষ। তখন তো আমরা ইন্ডিয়ানই ছিলাম, ইন্ডিয়ান তান্দুরি বলা হইতো। 71 এর পরের থেকে আস্তে আস্তে নাম চেঞ্জ হয়েছে। নতুন যারা করছে তারাও বাংলাদেশি তান্দুরি দিচ্ছে, বাট ফুড হিসাবে আগে ওই ইন্ডিয়ান তান্দুরি দেওয়া হইতো। 14,000-এর মধ্যে 13,500টা হবে বাংলাদেশি। টনি ব্লেয়ারের মতো প্রাইম মিনিস্টার সংসদে দাঁড়িয়ে উনি বলেছিল যে ইংলিশ ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে এই রেস্টুরেন্ট গুলোর কারণে। উনি নিজে স্বীকার করলো যে আমিও সপ্তাহে 2 দিন, মিনিমাম 2 দিন গিয়ে স্পাইসি কারি উইথ বিয়ার, ওয়াইন আমি খাই। সাধারণ ওয়ার্কিং ক্লাস ইংল্যান্ডের মানুষরাও 2 দিন না পারলেও 1 দিন যাবেই বাঙালি রেস্টুরেন্টে খাইতে। আর এই খাওয়াগুলো, তো এই রেস্টুরেন্ট গুলো, আমি এই প্রসঙ্গটা কেন আনলাম, আপনি যেটা বললেন যে সিনেমা হলের মালিকের কাছ থেকে নেয় আবার সিনেমার বিরুদ্ধে কথা বলে, শিল্পীদেরকে ইয়ে করে। এই রেস্টুরেন্ট গুলোতে যখন হয়, আপনার রেস্টুরেন্ট খোলা হয়, এই হুজুররা এইখানে এমন একটা দ্বিচারিতা বলবো কি, ভণ্ডামি করে, বিলাত করে, করে বড় অঙ্কের একটা টাকা নেয়। আবার সে জানে যে সময় মিলাদটা হচ্ছে, সে দোয়া করে, লম্বা দোয়া। আরবিয়ানরা কিন্তু দোয়া টোয়া করে না, কুফরি বলে দোয়ারে, কান্নাকাটি করে, অনেক কিছু করে, হক হালাল উপায়ে রুজি রোজগারের ইয়েটা কয়। জাস্ট মিলাদটা শেষ হলো, তারপরেই কিন্তু খাদ্যের সাথে মদ বিক্রি করা হচ্ছে। সে এই হুজুর কিন্তু জানে, এখানে মদ বিক্রি হবে। এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, টাকা হইলেই হইলো। সে আবার জেনে বলতেছে যে হক হালাল ভাবে যেন আল্লাহ এই অমুক ভদ্রলোক সাহেবকে দেন, এই দেন, সেই দেন, রিজিক দিও, হক হালাল। সে জানে জাস্ট ওই দোয়ার পরেই কিন্তু শুরু হবে মদ বিক্রি ভাতের সাথে। আপনি কি বলবেন দাদা ভাই? করছি না তো, যারা কাস্টমার তারা খায়। হ্যাঁ, আপনার সাথে আরেকটা যোগ করি আমি। আমার পরিচিত কয়েকজন আছে, 20 বছর করে একজন, কেউ 15 বছর, কেউ 20 বছর ইউরোপে বারে চাকরি করছে। বাংলাদেশে এসে বলে ইসলাম শরিয়া আইন চাই। আমি বললাম, তুমি যে ইসলাম শরিয়া আইন চাইলা, তুমি যে 15 বছর আর 20 বছর বারে চাকরি করলা, ওইটা কোথায় যাবে? তখন তুই ফরিদ নাস্তিক, তখন আমি নাস্তিক হয়ে গেলাম। তুই ফরিদ নাস্তিক, কথা বলবি না। মানে এই হচ্ছে আমাদের দেশ। তো এই জামাতেরা কি করে? টাকার জন্য সব হালাল, সব হালাল। ভালো, সব এই যে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলছিল, মনে আছে আপনার? কয়েক বছর আগে উনি একটা কথা বলছিল, বর্তমান বিশ্বে মুসলমানদের চরিত্র হচ্ছে যে ম্যাকডোনাল্ডসে গিয়েও হালাল খুঁজে, কিন্তু তার যে ম্যাকডোনাল্ডসটা খাবে, খাদ্যটা খাবে, ওই টাকাটা কিন্তু হারাম। টাকার বেলায় হালাল যায় না, শুধু খাওয়ার সময় গিয়ে হালাল খুঁজে। হালাল খুঁজে। যেই টাকা দিয়ে হালাল খাবে, এই টাকাটা কিন্তু হারাম আর্নিং, ওইটাতে কিছু যায় আসে না। শুধু হালাল না তো ভাই, আমরা তো ধরেন দাওয়াতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করে জিরো কোক খুঁজি।